বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি ধোবাউড়া আদর্শ কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? ঈদ কেমন কাটলো? জানি কোভিড-19 এর কারণে তোমরা ঈদে খুব একটা আনন্দ করতে পারো নাই। কি আর করা যাবে, এক বছর আনন্দ আমরা একটু কমই করলাম। আল্লাহ তাআলা তো আর বছরের পর বছর করোনার এই আক্রমণ রাখবেন না। আমরা আগামীতে ইনশাল্লাহ অনেক বেশি আনন্দ করব, এই বছরের আনন্দটাকে পুষিয়ে নিব। তোমরা মন খারাপ করো না, ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো। চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা পরিচিত হয়ে নেই। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক অর্থনীতি, সরকারি ধোবাউড়া আদর্শ কলেজ। পাঠ পরিচিতি আমরা কি পড়তেছিলাম মনে আছে? আমরা প্রথম পত্রের 10ম অধ্যায় মুদ্রা ও ব্যাংক নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা মুদ্রা কি, গৃহীত মুদ্রা, ব্যাংক মুদ্রা, সরকারি মুদ্রা, গৃহীত মুদ্রা, প্রকারভেদ, অসীম গৃহীত মুদ্রা, সসীম গৃহীত মুদ্রা, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরেকটি নতুন বিষয় আলোচনা করব, অর্থের পরিমাণ তত্ত্ব। আজকে আমরা অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে তোমরা মুদ্রা বা অর্থের মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে। আরবিং ফিশারের সমীকরণ ব্যবহার করে অর্থের পরিমাণ তত্ত্ব বিশ্লেষণ করতে পারবে। আজকে আমরা এই দুইটা শিক্ষণফল নিয়েছি। আজকের পাঠ শেষে তোমরা এগুলো আয়ত্ত করতে পারবে। প্রথমেই মুদ্রা বা অর্থের মূল্য। অর্থের মূল্য কি? অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। অর্থের নিজস্ব কোনো মূল্য নাই, কিন্তু অর্থ দ্বারা দ্রব্য সেবা ক্রয় করা যায়। যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে। বুঝতে পারছো? যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা করা যায়, সেবা ক্রয় করা যায়, সেটাই সেই অর্থের মূল্য। যেমন 50 টাকা দিয়ে যদি 1 কেজি চাল ক্রয় করা যায়, তাহলে 50 টাকার মূল্য 1 কেজি চাল। বিভিন্ন অর্থনীতিবিদ মুদ্রা বা অর্থের মূল্য সম্পর্কে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। আমরা এখানে দুইজন অর্থনীতিবিদের মতামত দেখি। অধ্যাপক জে.এল. হ্যানসেন বলেন, অর্থ যা ক্রয় করে তাই অর্থের মূল্য। অর্থ যেটা ক্রয় করে সেটাই তার মূল্য। জে.এস. রবার্টসন বলেন, এক একক অর্থের বিনিময়ে সাধারণভাবে যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায় তাকে সেই অর্থের মূল্য বলা হয়। তোমরা এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় অনেক সময় থাকে। কার বক্তব্য কি? অর্থের মূল্যকে সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। কিভাবে? ধরা যাক 50 টাকার মূল্য 1 কেজি চাল, তাহলে 1 টাকার মূল্য কত? 1 টাকার মূল্য 50/1 বা 1/50 কেজি চাল। তাহলে এটাকে আমরা প্রতীক আকারে কিভাবে ব্যবহার করতে পারি? ভিএম ইকুয়াল টু 1/পি। ভিএম কি? অর্থের মূল্য, ভ্যালু অফ মানি। পি কি? পি হলো দাম স্তর, প্রাইস লেভেল। তাহলে অর্থের মূল্যকে সূত্রের সাহায্যে প্রকাশ করলে কি দাঁড়ায়? ভিএম ইকুয়াল টু 1/পি। অর্থের মূল্য সূত্র এটা। তাহলে এই সূত্র থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় পি এর মান বাড়লে 1/পি এর মান কমে। পি এর মান যদি বাড়ে 1/পি এর মান কমে। তার মানে ভিএম এর
মানও কমে। আবার পি এর মান কমলে 1/p এর মান বাড়ে এবং ভিএম ও বাড়ে। আবার খেয়াল করো, পি এর মান বাড়লে 1/p এর মান কমে, তার মানে ভিএম এর মানও কমে। আবার পি এর মান কমলে 1/p এর মান বাড়ে এবং ভিএম এও বাড়ে। তার মানে কি, দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে এবং দাম স্তর কমলে অর্থের মূল্য বাড়ে। এটাই হলো মূল কথা, যে দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে এবং দাম স্তর কমলে অর্থের মূল্য বাড়ে। এখন আমরা দেখি এটা চিত্রের সাহায্যে কিভাবে ব্যাখ্যা করা যায়। চিত্রটা খেয়াল করো, কি দেখা যায়, যে দাম স্তর OP1 থেকে বৃদ্ধি পেয়ে OP2 হলে অর্থের মূল্য OBM1 থেকে হ্রাস পেয়ে OBM2 হয়। মানে কি, মানে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। এ হলো অর্থের মূল্য সম্পর্কে ধারণা। আশা করি বুঝতে পারছো। এই ছবিটি কার তোমরা বলতে পারো? ইনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, মার্কিন অর্থনীতিবিদ, আরভিং ফিশার ওনার নাম। ওনার জন্ম 1867 সালে ওয়াশিংটনে ও মৃত্যু 1947 সালে। আজকে আমরা যে তত্ত্বটি আলোচনা করব, অর্থের পরিমাণ তত্ত্ব, এটি উনি দিয়েছেন। ওনার তত্ত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো সে তত্ত্বটা আলোচনা করি। অর্থের পরিমাণ তত্ত্ব, তত্ত্বটার নাম কি? অর্থের পরিমাণ তত্ত্ব। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পরবর্তীতে অধ্যাপক আরভিং ফিশার। আরভিং ফিশার প্রথমে ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, পরবর্তীতে তিনি আবার ওই বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক হন। তিনি 1911 সালে তার দ্য পারচেজিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণ, দাম স্তর ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে যে বক্তব্য উপস্থাপন করেন তাই ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব নামে পরিচিত। আবার খেয়াল করে কি বলছেন তিনি, যে অর্থের পরিমাণ, দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করছেন। এটা কোথায় করছেন? তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, দ্য পারচেজিং পাওয়ার অফ মানি। এই গ্রন্থে তিনি এই সম্পর্কে মতামত ব্যক্ত করেন। তার এই মতামতটাই তার নাম অনুসারে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব নামে পরিচিত। এখানে আরেকটা জিনিস খেয়াল করা, তিনি কিন্তু এই তত্ত্বটা প্রথম দেন নাই। 1886 সালে সাইমন নিউকম তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে যে মতামত রাখেন তাকেই পরিমার্জিত করেন ফিশার। এজন্য অনেকে এই তত্ত্বকে নিউকম ফিশার অ্যাপ্রোচ বলে। এই হলো পটভূমি এই তত্ত্বের। এখন মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হচ্ছে অর্থের পরিমাণ দ্বারা অর্থের মূল্য নির্ধারিত হয়। তার মানে কি, অর্থের পরিমাণ বেশি হলে অর্থের মূল্য কম হবে, অর্থের পরিমাণ কম হলে অর্থের মূল্য বেশি হবে। এটাই হচ্ছে মূল কথা। এটা কিভাবে তিনি বলছেন, যে ফিশারের মতে অন্যান্য বিষয়গুলো স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক এবং অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। ভালো করে খেয়াল করতে হবে যে অন্যান্য বিষয়গুলো স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক। মানে কি, অর্থের পরিমাণ বাড়লে দাম স্তরও বাড়বে। সমানুপাতিক মানে কি, অর্থের পরিমাণ যে হারে বাড়বে দাম স্তরও একই হারে বাড়বে। অর্থের পরিমাণ যে হারে কমবে দাম স্তরও একই হারে কমবে। এবং অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত, অর্থাৎ দাম স্তরের সাথে সরাসরি আর অর্থের মূল্যের সাথে বিপরীত। যেমন ধরো, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তরও দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। বিপরীত অবস্থায় বলা যায়, অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তরও অর্ধেক হয়, কিন্তু অর্থের মূল্য দ্বিগুণ হয়। এই মূল বক্তব্য বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এটা তোমাদের বুঝতে হবে। এখন আমরা এই তত্ত্বের কিছু অনুমিত শর্ত আছে। অর্থনৈতিক কোনো তত্ত্ব ব্যাখ্যা করতে গেলে ওই তত্ত্বের কিছু শর্ত ধরে নেই। এই শর্তগুলো যদি কার্যকর হয় তাহলেই ওই তত্ত্বটা সঠিক হয়, তাহলে এই তত্ত্বটা ঠিক থাকে না। আমরা কি কি অনুমিত শর্ত আছে আমরা দেখে নিই।
এখানে অনুমিত শর্ত হিসেবে ধরে নেওয়া হয়েছে অর্থ শুধু বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে। বিনিময় ছাড়া অন্য কিছু করা যাবে না, শুধু বিনিময়ের মাধ্যম হিসাবে অর্থ ব্যবহৃত হবে। 2, শুধু লেনদেনের জন্য অর্থের চাহিদা হয়, যে মানুষ ক্রয় বিক্রয় করার জন্য শুধু অর্থের চাহিদা করবে, অন্য কোনো কাজে মানুষের অর্থের দরকার নেই। কিসের জন্য দরকার? শুধু ক্রয় বিক্রয় বা লেনদেনের জন্য অর্থের প্রয়োজন। 3, অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান, অর্থনীতিতে যে সম্পদ আছে সব উৎপাদন কাজে নিয়োজিত আছে, কোনো বেকার নাই, পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান। অর্থের প্রচলন গতি ও লেনদেনের পরিমাণ স্বল্পকালীন সময়ে স্থির থাকে, অর্থের প্রচলন গতি ও লেনদেনের পরিমাণ স্বল্পকালীন সময়ে স্থির থাকে। অর্থের প্রচলন গতি কি এটা আমরা বলবো একটু পরে। লেনদেনের পরিমাণ স্বল্পকালীন সময়ে স্থির থাকে। দাম স্তর একটি নিষ্ক্রিয় উপাদান হিসেবে বিবেচিত। দাম স্তর নিষ্ক্রিয়, অর্থাৎ সে তার নিজের কোনো কাজ নাই, সে অন্যের দ্বারা প্রভাবিত হয়, সে অধীন। দাম স্তর হচ্ছে অধীন, নিজে পরিবর্তন হয় না, অন্যের কারণে সে পরিবর্তন হয়, এজন্য বলা হয় দাম স্তর নিষ্ক্রিয় উপাদান হিসেবে বিবেচিত হয়। এই অনুমিত শর্তগুলোর উপর ভিত্তি করে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটি গড়ে উঠেছে। এখন তাহলে ফিশার কিভাবে ব্যাখ্যা করছেন বিধিটি আমরা দেখে নেই। ফিশার একটি সমীকরণের সাহায্যে তার তত্ত্বটি ব্যাখ্যা করেন। ফিশারের মতে অন্যান্য দ্রব্য সামগ্রীর মূল্যের মতো অর্থের মূল্য এর চাহিদার যোগানের সমতার দ্বারা নির্ধারিত হয়। তোমাদের মনে আছে দ্রব্যের মূল্য কিভাবে নির্ধারিত হয়? দ্রব্যের চাহিদার যোগানের সমতার দ্বারা। তো অর্থের মূল্য অর্থের চাহিদা ও যোগানের সমতার দ্বারা নির্ধারিত হয়। ফিশার একটি সমীকরণের সাহায্যে তার বক্তব্যটি উপস্থাপন করেন। কি সমীকরণ? পিটি সমান সমান এমবি। এখানে পিটি কি? পিটি হচ্ছে অর্থের চাহিদা, আর এমবি কি? এমবি হচ্ছে অর্থের যোগান। তাহলে অর্থের চাহিদা আর অর্থের যোগান সমান, এই কথাটাই তিনি বলেছেন এই সমীকরণ। এখানে কোনটা কি আমরা একটু দেখে নেই। এখানে পি হচ্ছে দাম স্তর, টি হচ্ছে লেনদেনের পরিমাণ, এম হচ্ছে মোট বিহিত অর্থের পরিমাণ, ভি হচ্ছে বিহিত অর্থের প্রচলন গতি। মানে একটু এগুলো তোমাদের বুঝিয়ে নেই। পি দ্রব্য সামগ্রীর দাম স্তর, এটা সাধারণ দাম স্তর সবাই জানো। টি হচ্ছে লেনদেনের পরিমাণ। তাহলে পি কে টি দ্বারা গুণ করলে বা টি কে পি দ্বারা গুণ করলে অর্থের চাহিদা পাওয়া যায়। আগে শর্তে ধরে রয়েছে মানুষ শুধু ক্রয় বিক্রয়ের জন্য অর্থের চাহিদা করে, তাহলে ক্রয় বিক্রয়ের পরিমাণকে যদি আমরা বা লেনদেনের পরিমাণকে যদি টি দ্বারা প্রকাশ করি আর তার দাম দ্বারা গুণ করি, তাহলে কত অর্থের চাহিদা সেটা পাওয়া যায়। এজন্য পিটি হলো অর্থের চাহিদা, অর্থাৎ মোট লেনদেনের পরিমাণ হচ্ছে টি আর দাম স্তর হচ্ছে পি। তাহলে টি কে পি দ্বারা গুণ করলে মোট অর্থের চাহিদা পাওয়া যায়, এজন্য পিটি হচ্ছে অর্থের চাহিদা। আর এমভি, এম কি? এম দেশে প্রচলিত মোট বিহিত অর্থের পরিমাণ। বিহিত অর্থের পরিমাণকে তার প্রচলন গতি ভি। প্রচলন গতি একটু বলে নেই। প্রচলন গতি হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে এক একক মুদ্রা যতবার হাত বদলায় তাকে ওই মুদ্রার প্রচলন গতি বলে। মনে করো 1 বছরে 100 টাকা 10 বার হাত বদল, 10 জনের হাতে গেছে বা 10 বার হাত বদল করছে, তাহলে 100 টাকা 10 দ্বিগুণ করলে কত? 1000 টাকার কাজ করছে, তাহলে অর্থের যোগান হয়েছে 1000 টাকা। এই হিসাবে অর্থের প্রচলন গতি। তাহলে অর্থের প্রচলন গতি বুঝতে পারছো তো, যে একটি নির্দিষ্ট সময়ে এক একক মুদ্রা যতবার হাত বদলায় তাকে ওই অর্থের প্রচলন গতি বলা হয়। তাহলে বিহিত অর্থ আছে দেশে যা, তাকে যদি তার প্রচলন গতি দ্বারা গুণ করা হয় তাহলে মোট অর্থের যোগান পাওয়া যায়। তাহলে এমবি হলো অর্থের যোগান। তাহলে অর্থের চাহিদা আর অর্থের যোগান সমান। এখানে কোনো নির্দিষ্ট সময়ে টি ও ভি স্থির থাকলে এম এর সাথে পি এর সম্পর্ক হয় সমানুপাতিক। এখানে টি আর ভি যদি স্থির থাকে তাহলে রইল কি? এম আর পি। তাহলে এম আর পি এর সাথে সম্পর্ক হলো সমানুপাতিক, অর্থাৎ এম হচ্ছে অর্থের যোগান আর পি হচ্ছে দাম স্তর। অর্থের যোগান বাড়লে দাম স্তরও বাড়ে, এদের সম্পর্ক সরাসরি। অর্থের যোগান বাড়লে দাম স্তরও বাড়ে, এটা ফিশার বলছে। এই ফিশারের বিনিময় সমীকরণটি প্রসারণের প্রয়োজন পড়ে। কেন? পরবর্তীতে আধুনিক অর্থনীতিবিদরা বলেন যে অর্থের যোগান বলতে শুধু বিহিত অর্থের পরিমাণকে বোঝায় না,
ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণও আছে। তোমাদের গত ক্লাসে এগুলো আমি আলোচনা করেছিলাম যে বিহিত অর্থ ছাড়াও দেশে আরো অর্থ আছে, যেমন ব্যাংক সৃষ্ট অর্থ আছে, চেক, ব্যাংক ড্রাফট, বন্ড, এগুলো অর্থের মতো কাজ করে। এই জন্য ফিশারের এই সমীকরণটি সমালোচনার সম্মুখীন হয়। এজন্য পরবর্তীতে তিনি এই সমীকরণটিকে সম্প্রসারণ করেন। সম্প্রসারণ কি করেন? পিটি সমান সমান এমভি প্লাস এম ড্যাশ বি ড্যাশ। আগে কি ছিল? পিটি সমান এমভি ছিল, এখন এর সাথে যোগ করেন এম ড্যাশ বি ড্যাশ। এখানে এম ড্যাশ কি? তাহলে এখান থেকে আমরা পি এর মান বের করতে পারি না? পারি। পি ইকুয়াল টু এমভি প্লাস এম ড্যাশ বি ড্যাশ বাই টি। এখানে এম ড্যাশ কি? এম ড্যাশ হলো ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ, আর বি ড্যাশ কি? ব্যাংক সৃষ্ট অর্থের প্রচলন গতি। তাহলে অর্থের মোট যোগান কি পাওয়া গেল? আগে এমবি তো আছেই, আর প্লাস ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণকে ব্যাংক সৃষ্ট অর্থের প্রচলন গতি দ্বারা গুণ করলে সেটা আগের অর্থের যোগানের সাথে যোগ করলে মোট অর্থের যোগান পাওয়া গেল। ফিশারের মধ্যে এক্ষেত্রে কোন নির্দিষ্ট সময়ে টি, ভি ও বি ড্যাশ স্থির থাকলে অর্থের পরিমাণ, এখানে অর্থের পরিমাণ কি? এম আর এম ড্যাশ, বাকিগুলো স্থির। টি, ভি ও বি ড্যাশ স্থির থাকলে অর্থের পরিমাণ যে হারে পরিবর্তিত হবে দাম স্তরও একই হারে পরিবর্তিত হবে, এবং অর্থের মূল্য একই হারে বিপরীত দিকে পরিবর্তিত হবে। অর্থাৎ এম ও এম ড্যাশ যে হারে পরিবর্তিত হবে দাম স্তরও একই হারে একই দিকে পরিবর্তিত হবে, কিন্তু অর্থের মূল্য একই হারে বিপরীত দিকে পরিবর্তিত হবে। এরকম যে যেটা যেমন অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তরও দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য অর্ধেক। বিপরীত অবস্থায় বলতে পারি অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হবে, কিন্তু অর্থের মূল্য দ্বিগুণ হবে। এটাই বোঝা যাচ্ছে। তাহলে আমরা একটা গাণিতিক উদাহরণ দিলে তোমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারবে। এখানে তোমরা খেয়াল করো, ছকে আমরা এই দেখাইছি। প্রথম পর্যায়ে এম ছিল 100, ভি 5, এম ড্যাশ 100, ভি ড্যাশ 5, টি 10। এই অবস্থায় পি এর মান কত? আমরা সূত্রের মধ্যে যদি এগুলি মান বসাই তাহলে পি এর মান বের করা যাবে, দাম স্তর বের করা যাবে। তাহলে কি দেখো, সাধারণ কি সমান সমান 100 ইন্টু 5 প্লাস 100 ইন্টু 5 বাই 10, এটা ক্যালকুলেশন করলে হয় 100। তাহলে অর্থের পরিমাণ এম হচ্ছে 100, ভি 5, এম ড্যাশ 100, ভি ড্যাশ 5, টি 10 হলে পি হচ্ছে 100। তাহলে অর্থের মূল্য কি? আমরা অর্থের মূল্যের সূত্র জানি, ভি এম ইকুয়াল টু 1 বাই পি। তাহলে ভি এম ইকুয়াল টু 1 বাই পি এর মান 100, তাহলে এটা হচ্ছে 0.01। এটা পেলাম। এখন আমরা যদি অর্থের পরিমাণ দ্বিগুণ করি, আগে কি বলা হয়েছে? নির্দিষ্ট সময়ে বি, বি ড্যাশ, টি স্থির, এগুলো স্থির আছে, 5, 5, 10 তিনটা স্থির আছে। আর অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলো, এম 200, এম 150, 200। আগে 100 100 ছিল, এখন দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমরা দাম স্তর পাই 200। তাহলে এখানে কি দেখতে পেলি? এখানে দেখা গেল যে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তরও দ্বিগুণ হয়। দাম স্তর আগে 100 হয়েছিল, এখন 200 হয়েছে। অর্থের মূল্য কি হয়? 1/200 সমান 0.005, অর্থাৎ 0.01 অর্ধেক। অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, অর্থের মূল্য অর্ধেক হয়। এটা আমরা দেখতে পেলাম। আবার খেয়াল করো, তৃতীয় পর্যায়ে কি? অর্থের পরিমাণ অর্ধেক হয়ে গেল, ভি, ভি ড্যাশ কি স্থির, অর্থের পরিমাণ অর্ধেক। আগে প্রথমে ছিল 100, পরে এখন অর্ধেক কত? 50। তাহলে এম হলো 50, ভি তো 5 আগেতে আছে, এম ড্যাশ ও 100 অর্ধেক 50, ভি ড্যাশ 5 আছে, টি 10 আছে। তাহলে পি এর কত হয়? এর মান হয় 50। তাহলে কি হলো? অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হয়ে গেল। আগে কত ছিল? 100 ছিল, প্রথম পর্যায়ে ছিল 100, তৃতীয় পর্যায়ে গেল 50, 100 অর্ধেক 50। তাহলে অর্থের মূল্য কি হলো? অর্থের মূল্য প্রথমে কত ছিল? 0.01, 0.01 এর দ্বিগুণ হয়ে গেছে 0.02। তাহলে কি দেখলাম? তৃতীয় পর্যায়ে অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হয়, অর্থের মূল্য দ্বিগুণ হয়। এই সূচিতে আমরা কি দেখতে পেলাম? এই সূচি থেকে বোঝা যায় টি, ভি ও ভি ড্যাশ স্থির থেকে এম ও এম ড্যাশ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলে
দাম স্তরও বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয় কিন্তু অর্থের মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়। আবার এম ও এম ড্যাশ হ্রাস পেয়ে অর্ধেক হলে দাম স্তরও হ্রাস পেয়ে অর্ধেক হয় কিন্তু অর্থের মূল্য বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়। এটাই ফিশারের তত্ত্বের মূল কথা। এখন আমরা চিত্রে ব্যাখ্যা দেখি একটু। দুইটা চিত্র আছে, চিত্র এ, চিত্র বি। চিত্র কিভাবে আঁকতে হয় তোমরা সবাই তোমাদের শিখেছ। ভূমি অক্ষ, লম্ব অক্ষ। ভূমি অক্ষে অর্থের পরিমাণ, এর চিত্রে লম্ব অক্ষে দাম স্তর, বিচিত্রে লম্ব অক্ষে অর্থের মূল্য বিবেচনা করা হয়েছে। এখন এর চিত্রে কি দেখা যায়? এর চিত্রে অর্থের পরিমাণ ও এম নট থেকে বৃদ্ধি পেয়ে ও এম ওয়ান হলে দাম স্তর ও পি নট থেকে বৃদ্ধি পেয়ে ও পি ওয়ান হয়। অর্থাৎ অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে। আবার অর্থের পরিমাণ হ্রাস পেয়ে ও এম টু হলে দাম স্তর হ্রাস পেয়ে ও পি টু হয়। তার মানে কি, এর চিত্রে দেখা যাচ্ছে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে, অর্থের পরিমাণ কমলে দাম স্তর কমে। দেখো কি লেখা আছে চিত্র এতে, অর্থের যোগান ও এম নট থেকে বৃদ্ধি পেয়ে ও এম ওয়ান হলে দাম স্তর বৃদ্ধি পেয়ে ও পি নট থেকে ও পি ওয়ান হয়। আবার অর্থের যোগান হ্রাস পেয়ে ও এম টু হলে দাম স্তর হ্রাস পেয়ে ও পি টু হয়। বি চিত্রে কি? বি চিত্রে অর্থের পরিমাণ ও এম নট থেকে বৃদ্ধি পেয়ে ও এম ওয়ান হলে অর্থের মূল্য ও এম নট থেকে হ্রাস পেয়ে ও এম ওয়ান। এখানে কি, অর্থের পরিমাণ বাড়লে অর্থের মূল্য কমে। আবার দেখো, অর্থের পরিমাণ হ্রাস পেয়ে ও এম টু হলে অর্থের মূল্য বৃদ্ধি পেয়ে ও বি এম টু। এখানে লেখা আছে চিত্র বিতে, অর্থের যোগান ও এম নট থেকে বৃদ্ধি পেয়ে ও এম ওয়ান হলে অর্থের মূল্য হ্রাস পেয়ে ও ভি এম নট থেকে ও বি এম ওয়ান হয়। আবার অর্থের যোগান হ্রাস পেয়ে ও এম টু হলে অর্থের মূল্য বৃদ্ধি পেয়ে ও বি এম টু হয়। এই দুইটা চিত্র থেকে আমরা কি দেখতে পেলাম? এ থেকে বোঝা যায় অর্থের যোগান বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পায় কিন্তু অর্থের মূল্য হ্রাস পায়, এবং অর্থের যোগান হ্রাস পেলে দাম স্তর হ্রাস পায় কিন্তু অর্থের মূল্য বৃদ্ধি পায়। তাহলে কি বলতে পারি আমরা? যে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সরাসরি কিন্তু অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। এই হলো ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে চলো তোমাদের একটু মূল্যায়ন করে নেই। অর্থের মূল্য কাকে বলে? মনে আছে? অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায় তাই অর্থের মূল্য। যেমন 50 টাকা দিয়ে যদি 1 কেজি চাল ক্রয় করা যায় তাহলে 50 টাকার মূল্য 1 কেজি চাল। অর্থের মূল্য পরিমাপের সূত্রটি কি মনে আছে? অর্থের মূল্য পরিমাপের সূত্র হচ্ছে ভিএম ইকুয়াল টু 1/টি। মানে ভিএম কি অর্থের মূল্য আর পি কি দাম স্তর। অর্থাৎ অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক বিপরীত। অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য কি মনে আছে? অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে অর্থের পরিমাণ দ্বারা অর্থের মূল্য নির্ধারিত হয়। অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক এবং অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। যেমন অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। আবার অর্থের পরিমাণ অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হয় কিন্তু অর্থের মূল্য দ্বিগুণ হয়। এটাই ছিল মূল বক্তব্য। ফিশারের বিনিময় সমীকরণ কি তোমাদের মনে আছে? বিনিময় সমীকরণ বললে আমরা সম্প্রসারিত যে সমীকরণটি আছে সেটি বলবো, যে পিটি সমান সমান এম বি প্লাস এম ড্যাশ বি ড্যাশ। এই সমীকরণটা তোমাদের এখান থেকে পি এর মান, পি মানে কি দাম স্তরের মান বের করা শিখতে হবে। এগুলো পরীক্ষায় আসে। আমি তোমাদেরকে এরকম একটা বাড়ির কাজ দিব যেগুলো তোমরা এই সূত্রে ব্যবহার করে করতে পারবে। তোমাদের বাড়ির কাজ
উদ্দীপক একটি দেশের অর্থ সম্পর্কিত তথ্য নিম্নরূপ: মোট বিহিত অর্থের পরিমাণ M সমান 200, অর্থের প্রচলন গতি V সমান 10, ব্যাংক অর্থের পরিমাণ M ড্যাশ সমান 100, ব্যাংক অর্থের প্রচলন গতি V ড্যাশ সমান 5, লেনদেনের পরিমাণ T সমান 100। এখান থেকে তোমরা এই 4টা প্রশ্ন উত্তর দিবে। অর্থের মূল্য কি, এটা জ্ঞানমূলক। ব্যাংক হার কিভাবে অর্থের যোগানকে প্রভাবিত করে, এটা যদি এই অধ্যায়ে আমি এখনো ঠিক মতো পড়াই নাই, কিন্তু তোমাদেরকে আমি দ্বিতীয় পত্রের মুদ্রাস্ফীতি ওখানে ব্যাংক হার কিভাবে অর্থের যোগানকে নিয়ন্ত্রণ করে সেটা পড়ানো হয়েছে, তোমরা খেয়াল করো। গ নাম্বার কি, উদ্দীপকের আলোকে দাম স্তর পি নির্ণয় করো। তোমরা সূত্র জানো, পি ইকুয়াল টু এম বি প্লাস এম ড্যাশ বি ড্যাশ বাই টি। এই সূত্রের মধ্যে তোমরা এই মানগুলো বসাই দিলেই পি এর মান বের হয়ে আসবে। এটা কোনো কঠিন কিছু নয়, আশা করি সবাই পারবে। ঘ নাম্বার কি, যে ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে, ব্যাংক অর্থ কোনটা, এম ড্যাশ, এম ড্যাশ কত আছে 100, দ্বিগুণ করলে কত হবে 200। ব্যাংকের অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে, তখন তোমরা অর্থের মূল্য বাই করবে। আগে কি মূল্য ছিল, দ্বিগুণ করলে কি মূল্য হয়, তাহলে কি প্রভাব পড়ে তোমরা সেটা ব্যাখ্যা করবে। এই হলো তোমাদের বাড়ির কাজ। তোমরা সবাই বাড়ির কাজগুলো করে রাখবে। এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেছো। কোনো বুঝতে সমস্যা থাকলে কমেন্টসে জানাবে। আজকে আমরা এই পর্যন্তই ক্লাস শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, এটাই তোমাদের কাছে আশা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।